বাংলাদেশে যে বিচারের নামে প্রহসন চলছে, আ এটি এখন কম বেশি সবাই স্বীকার করেন। আ ফলে আ এই বিচার একটা রীতিমতো তামাশায় পরিণত হয়েছে। আজকে আপনারা জানেন এরই মধ্যে শেখ হাসিনার লকার খুলে তার যেই গয়না উত্তরাধিকার সূত্রে তিনি যা পেয়েছিলেন, সেগুলো তার অনুমতি ছাড়াই সেগুলি প্রকাশ করা হয়েছে। লকার ভাঙা হয়েছে। আজকে আবার আ একটা রায় দেয়া হয়েছে প্লট দুর্নীতির মামলায়, সেটি নিয়ে সজীব ওয়াজেদ জয় একটি আবার বিবৃতিও দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, আগামী নির্বাচনে যেন তারা কেউ তার পরিবার অংশগ্রহণ করতে না পারে। মূলত সেই উদ্দেশ্য নিয়ে এই সমস্ত করা হচ্ছে। কিভাবে করে বাংলাদেশের বিচার ব্যবস্থা চলছে এগুলো নিয়ে কথা বলব। আইসিটি আসলে কি করতে চায়? তারা মানুষকে এখন ভয়ও দেখাচ্ছে যে আইসিটি কিংবা বাংলাদেশের কোনো বিষয় নিয়ে কথা বললে সুনির্দিষ্ট কিছু টার্ম তাহলে তাদেরকে আইসিটি অ্যাক্টের আন্ডারে বিচার করা হবে। এইসব বিষয় নিয়ে কথা বলব। আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন লন্ডন থেকে রয়েছেন ব্যারিস্টার মনিরুল ইসলাম। জনাব মনিরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি দেখছেন যে আইসিটি থেকে অ্যা বা পা মা পান্না ভাই, মানে জেরাই খান পান্না, তিনি এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে তিনি রাষ্ট্রপক্ষের কুশলী নিযুক্ত হবেন না। এটি একটা বড় টার্নিং পয়েন্ট কিনা? মঞ্জু ভাই, আপনি আনমিউট করে নেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে যারা শুনছেন সবাইকে। আসলে আপনারা শুনেছেন পান্না ভাইয়ের ব্যাপারে আমি গত পরশুদিন একটা ভিডিও করে বলেছিলাম যে আসলে পান্না ভাইকে নিয়ে এখনো কথা বলার সুযোগ আসেনি। কারণ পান্না ভাই তো এমন না যে মৌলবাদী চক্রের মানে পাদের মধ্যে পা দিবেন। তো তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে এই আদালতের প্রতি আস্থা নাই, সেখানে তাকে ডিফেন্স করা নৈতিকভাবে তার উচিত না। কথা বোঝেন যে আপনি যদি বলেন যে আমি এই আদালতের প্রতি আমার আস্থা নেই, তার মানে আপনি এই আদালতে বিচার চান না। যেহেতু এই আদালতের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা নাই, সেহেতু পান্না ভাই মনে করেছেন যে নৈতিকভাবে তিনি প্রধানমন্ত্রীর এই ডিফেন্সের দায়িত্ব পালন করতে পারেন না। সেই জন্য তিনি সরে গেছেন। এটা বেশ ভালো এবং তিনি বলেছেন আরো একটা কারণ, যেহেতু ফজলুর রহমানের বিরুদ্ধে এই আদালতে একটি মামলা রুজু হয়েছে, একটি রুল রিসি জারি হয়েছে। সেইজন্য তিনি ফজলুর রহমানকে ডিফেন্স করার জন্য সেখানে যাবেন। যেহেতু তিনি ফজলুর রহমানকে ডিফেন্স করার জন্য যাবেন এবং ফজলুর রহমানের কথার কারণে তাকে যখন নোটিশ দেওয়া হয়েছে, তিনি মনে করেন সেই ক্ষেত্রে এই আদালতও বিতর্কিত আদালত বলিয়াই তিনি মনে করেন। সেইজন্য তিনি আর এখানে নেত্রীকে ডিফেন্স করার জন্য যাবেন না। এ হলো কথা। এখন আমরা জানি, আপনারাও জানেন যে এই ক্যাঙ্গারু কোর্টের জন্মই হয়েছে মূলত ওই ডক্টর ইউনূস গং-এর পারপাস সার্ভ করার জন্য। এখানে বিএনপিও ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি লিঙ্কড আছে। কথা বুঝছেন? আমাদের দেশে বলে রসুন মানে আলাদা, আলাদা কোষ। কিন্তু এগুলার পাছা সব এক জায়গায়। কথাটা বুঝছেন? ওই একই জায়গা থেকে বিএনপি, একই জায়গা থেকে জামাত, একই জায়গা থেকে ইউনূস, একই জায়গা থেকে এনসিপি। বাংলাদেশে ১৯৭১ সালের পরে ৭৫ এর পর আমরা দেখেছি যে জিয়াউর রহমান কিভাবে ১৯৭১ সালের ঘাতকদেরকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। সেই বটবৃক্ষ মানে অনেক সেই মানে চারা গাছ বড় হইতে হইতে বটবৃক্ষ করার চেষ্টা তারা করেছে। এখন জি, বিএনপিকে তারা খেয়ে ফেলছে। আগাছা এবং পরগাছা মিলে মূল গাছটাই খেয়ে ফেলছে। জি। তো এই জন্য এখন জি। এখন এখন ধরেন পূর্বাঞ্চলের প্লটের ব্যাপারে যে দুর্নীতির মামলা রায় দেয়া হয়েছে, শেখ হাসিনা জয় এবং পুতুলের কারাদণ্ডকে কিভাবে আপনারা দেখছেন? এবং এই রায়ের বিরুদ্ধে কি আপিল করা উচিত হবে? আপনাকে আমি একটি কথা বলি। জীবনের চাইতে বড় কিছু তো না। মৃত্যুদণ্ড যেখানে হয়েছে সেখানে অন্য কিছু আপনি চিন্তা করে কোনো লাভ আছে? এবং এই না, এই আদালত এখন মামলাতে যেটা জয় পুতুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে তারা তো ভবিষ্যতে আ কোনো ইলেকশন করতে পারবে না, তাই না? না, কিন্তু এখন বিষয়টা হচ্ছে কি, জয় পুতুল তো চাইলেও সেখানে যাইয়া কিছু করতে পারবেন না। কেন পারবেন না? উনাদেরকে সারেন্ডার না করলে তো উনারা নিজেদেরকে ডিফেন্স করতে পারবেন না। আইনটা যেভাবে আছে, যদি আপনি সারেন্ডার না করেন, ফিউজিটিভ হন, তাহলে তো আপনার কোনো আপিল করার কোনো সুযোগ নাই। তো সেই ক্ষেত্রে যেখানে আছে এখানেই থাকবে ১। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে কি, আপনারা দেখেছেন খালেদা জিয়ার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলার রায় হয়েছে। মইনুদ্দিন ফখরুদ্দিনেরা মামলাটি করেছিল ২০০৭ সালে।
আর এটার রায় হয়েছে 2014 সালে বা 15 সালে নাকি 16 সালে। খেয়াল করে দেখেন কত বছর সময় লেগেছে। কারণ বিচার হতে গেলে বিচারে সময় লাগবে। বাংলাদেশের বিচার তো সবার জন্যই সমান। কিন্তু এদের বিচার হইতে কদিন লেগেছে? কারণ বিচার হইতে গেলে অনেক কিছু দেখতে হয়, সাক্ষী প্রমাণের ইস্যু থাকে, অনেক ইস্যু থাকে। কিন্তু যখন বিচারের নামে প্রহসন হয়, তখন সেটা কিন্তু মঞ্চস্থ করার জন্য নায়ক-নায়িকা রেডি থাকলেই হয়। তো এটা নায়ক-নায়িকারা রেডি, সেইজন্য যেকোনো সময় এসব রায় হয়ে যেতে পারে। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, ওই মামলাতে কিন্তু জয় এবং পুতুল কিন্তু আসামি ছিল না। এবং জয় এবং পুতুলের নামে রাষ্ট্রপক্ষ কোনো অভিযোগ নিয়ে আসে নাই। এটা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। এখন জয় এবং পুতুলকে মানি কোর্ট অটোমেটিক দিয়ে দিছে। কথা বুঝছেন? ওই ১০০ নাম্বারের পরীক্ষা ধর্ম শিক্ষকরা আছে না? ধর্ম শিক্ষকরা তো বিগত মাইপা আর না মানি পাতা গুইনা নাম্বার দিতেন। তো একবার আমি ১০ টা প্রশ্নের জায়গায় ১১ টা প্রশ্ন লিখছি। ১০ ১০ এ ১০০, ১১ ১০ ১১ ১১০। পরে দেখি যে আমি ১১০ নাম্বার পাইয়া গেছি। তো ১১০ মানে প্রত্যেকটা ১০ কইরা। মানি গইনা দেখি যে ১১০ হয়ে গেছে। কারণ এখানে যে প্রশ্ন ১১ টা হুজুর আর এটা খেয়াল করে নাই আরকি। তো এখন এই হুজুররা যে বিচারের রায় দিচ্ছে, ওরা আর খেয়াল করতেছে না মামলাটা কার বিরুদ্ধে, কিসের মামলা, কে নিয়ে এসছে। হ্যাঁ, শেখ হাসিনার সাথে লিঙ্ক যাদের যাদের আছে, নাম যাদের যাদের আছে, শেখ হাসিনার সাথে ছেলের নাম, মেয়ের নাম, হাজবেন্ডের নাম, কে জানি ওয়াজেদ মিয়াকেও ফাঁসি দিয়া ফেলে কিনা, আমি এটাও চিন্তা ভাবনায় আছি যে বেচারারও কোনো আবার মৃত্যুর পরেও আবার মৃত্যুদণ্ড হয় কিনা, সেই চিন্তা ভাবনায় আছি, সেই চিন্তায় আছি। তো সেটাও হইলে আপনি অবাক হওয়ার কিছু থাকবে না। বিচারক বিচারক বলছেন যে প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা আবেদনই করেননি। অথচ হুম। ২২ জন যে আসামি এই মামলায় তাকে সর্বোচ্চ সাজা দেয়া হলো। মানে কি বিচার এটাই? কাজের বিচার, কাজের গরু কিতাবে থাকে, গোয়ালে থাকে না। কথা বুঝছেন? মানে হিসাব-টিসাব করলে আপনার কাগজে পত্রে পাবেন কাজের গরু কয় ভাগে কার ভাগে পড়ছে। কিন্তু গরু যে কত আগে বনে বাদারে ভাগে খাইয়া ফেলছে সেটা আর কাজী জানে না। এইজন্য কাজের গরু গোয়ালে থাকে না। শুধু কাগজে থাকে। তো এখন এই কাগজের বাঘ, এখন ব্যাপারটা হলো কি, বাংলাদেশে তো সুপ্রিম কোর্টে এখন মনে করেন ফাংশনিং নাই। আমি তো মনে করি না। কারণ সুপ্রিম কোর্টের যে জাজরা ছিল এরা কোথায়? এদেরকে কে অবসর দিছে? এই যে সুপ্রিম কোর্টের জাজ, চিফ জাস্টিস, উনি তো পদত্যাগ করেন নাই। উনি তো রিটায়ারমেন্টে যান নাই। সুপ্রিম কোর্টের যে আরো ৪০-৫০ জন জাজ ছিল, এরা তো কাউকে মানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেও আপনি এদেরকে অব্যাহতি দেন নাই। এরা নিজেও পদত্যাগ করে নাই। আপনি কি করছেন? মব দিয়া তাদেরকে আউট করাইছেন। তাইলে মানে কি? এটা তো আইনের শাসনের কোনো ইস্যু না। সুতরাং এখন জাস্টিস যারা আছে এদের কারোই লিগ্যাল অথরিটি নাই। এরা বিচার করার ক্যাপাসিটি থাকুক বা না থাকুক, লিগ্যালিটি নাই। মানে মনে করেন যে ওদের ক্যাপাবল হইতে পারে, এক একজন জাজ অনেক জ্ঞানী, গুণী, প্রাজ্ঞ, বুদ্ধিমান, নলেজেবল হইতেই পারে। তারা দীর্ঘদিন থেকে কোর্টে প্র্যাকটিস করছেন। আই ডু হ্যাভ রেসপেক্ট ফর দ্যাম। হাউএভার, যে কনস্টিটিউশন আমরা ফলো করি, এই কনস্টিটিউশন অনুসারে কম্পালসিভ এবং ইম্পোজ করে যদি কাউকে যদি আপনি বাইর করে দেন, এটা কিন্তু জাজের অপসারণের নিয়ম না। সুতরাং এখন যে চিফ জাস্টিস আছে, উনি যাদেরকে নিয়োগ দিচ্ছে, উনার মাধ্যমে যাদের নিয়োগ হচ্ছে, যা করতেছে, এগুলো সবগুলাই কিন্তু আলটা বায়াস, অর্থাৎ ক্ষমতা বহির্ভূত। সুতরাং হুম। এইসব জাজমেন্ট টাজমেন্ট এগুলা কোনোগুলাকেই আমরা গুরুত্বের সহিত দেখি না। আমরা মনে করি এগুলা সো কল্ড। যে এখানে একজন একটা মন্তব্য করেছেন যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এখন কোথায়? এর সম্পর্কে কিছু বলবেন কি? ইনি ইনি ডক্টর ইউনূসের আয়নাঘরে আছেন। কারণ যেহেতু উনাকে প্রকাশ্যে আসতে দেওয়া হচ্ছে না, আমরা মনে করি উনি আয়নাঘরে আছেন, ডক্টর ইউনূসের আয়নাঘরে। কারণ ডক্টর ইউনূস তো ওই যে আলী রিয়াজের বিরুদ্ধে একটা নারী অভিযোগ করছে, আপনি জানেন। সেই নারীর এটাকে তদন্ত না কইরা ডক্টর ইউনূস ফেসবুকে পোস্ট দিছে এবং আমরা শুনেছি বর্তমানে এই নারীকে অপহরণ করে নিয়ে যাওয়া হইছে। এই নারীও এখন আয়নাঘরে আছে। মানে তিনি অ্যাবডাক্টেড। বাংলাদেশে ডক্টর ইউনূস গঙ্গের বিরুদ্ধে যারা কথা বলতেছে তারা অ্যাবডাক্ট হয়ে যাবে। তাদেরকে অ্যাবডাকশনে নিয়ে যাওয়া হবে। এটাই করেছে। ওই মেয়েটাও অ্যাবডাক্টেড। এবং আমি মনে করি সুপ্রিম কোর্টের অনেক জাস্টিসে এখন আয়নাঘরে আছে। কারণ তারা তাহলে কোথায়? তাদেরকে হাজির করা হোক, সুও মোটো দেওয়া হোক যে এই জাজকে হাজির করো, এই জাস্টিসকে হাজির করো। এরা কেউ নাই। এদের সব আয়নাঘরে, ডক্টর ইউনূসের আয়নাঘরে।
এবং বাংলাদেশের ১১০ জন সংসদ সদস্য বর্তমানে আয়নাঘরে আছে। কার আয়নাঘর? ডক্টর ইউনূসের তৈরি করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেওয়ার ৬ মাস পরে না আপনি কি পৃথিবীবাসীকে, জেলখানার কথা বলছেন? আরে ভাই ওরা এসব জেলখানায় কিসের? জেলখানায় থাকলে কেউ যদি জেলখানায় থাকে তার বিচার হয়, তার জামিন হয় জেলে থাকলে। এদের বিচারও নাই, জামিনও নাই। হ্যাঁ, তাইলে কিন্তু ওরা ওরা কিন্তু ওবায়দুল হাসান তিনি তো জেলখানাতেও নাই। উনি এইজন্যই তো বলতেছি কোন জাহাজ জেলখানায় নাই। উনারা ডক্টর ইউনূসের প্রাইভেট জেলে আছে। বাংলাদেশ পুরাটাই এখন জেলখানা। যে যেখানে ছাত্রলীগের, যুবলীগ, আওয়ামী লীগের লক্ষ লক্ষ লোক প্রাইভেট জেলে আছে। এগুলা প্রাইভেট জেল আমি মনে করি। ধরেন আপনি ঘরেও থাকতে পারতেছেন না, বাজারেও যাইতে পারতেছেন না, আপনি বাংলার জমিনেই আছেন, পালাইয়া পালাইয়া আছেন, তাহলে আপনি কোথায় আছেন? আপনি এক ধরনের জেলে আছেন। এই জেল কে তৈরি করছে? ডক্টর ইউনূস তৈরি করছে, গংরা তৈরি করছে। পুরা বাংলাদেশটাই তো এখন একটা বধ্যভূমি। এই বধ্যভূমির মধ্যে কাকে কোথায় কখন হত্যা করবে, কাকে কোথায় ধর্ষণ করবে, কাকে কখন বলাৎকার করবে, কাকে কখন এই চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করবে, এটার কোনো নিশ্চয়তা নাই। এটা আফগানিস্তান, সোমালিয়া, এটা এখন এরকম কোন একটা রাষ্ট্রের মতো চলছে। হ্যাঁ, ডক্টর ইউনূস যখন যাকে ইচ্ছা নির্দেশ দেয় তারা কল্লা ফালায় দিয়ে আসে। এইভাবে তো বাংলাদেশ চলছে। আইয়ামে এমনিতে জাহিলিয়াত। জি। জি, বলেন। এমনিতে ধরেন প্লট দুর্নীতির আরো কিন্তু ৩ টা মামলা রয়েছে যেগুলি আগামী ১লা ডিসেম্বর এটি রায় হওয়ার কথা। এবং সেই মামলায় শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক তারাও কিন্তু আসামি। এখন ধরেন তাদের নাম কিন্তু ওই মামলাগুলোতে আছে। ব্রিটিশ হুম, এমপি টিউলিপের বিরুদ্ধে কোনো যদি দণ্ড ঘোষণা করা হয়, এর হুম। আন্তর্জাতিক প্রভাব কি হতে পারে? ব্রিটিশ আইনে কি বলে সেটা? দেখেন, গত পরশুদিন এখানকার গার্ডিয়ান পত্রিকা এবং অন্যান্য পত্রিকায় ব্রিটেনের সবচাইতে টপ লয়ার যারা, তার মধ্যে একজন হচ্ছে সেরি ব্লেয়ার। সেরি ব্লেয়ার হচ্ছে সাবেক প্রাইম মিনিস্টার টনি ব্লেয়ারের ওয়াইফ। সুপ্রিম কোর্টের, ব্রিটিশ মানে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের খুব স্বনামধন্য লয়ার। তিনি বলেছেন যে ডক্টর ইউনূস যেটা করেছে এখানে আইনের ব্যত্যয়, এটা আইন না, এটা হচ্ছে মাত্র পলিটিক্যালি মানুষকে পলিটিক্যাল কনভিকশন এগুলো দেওয়া হচ্ছে। এগুলোর তীব্র নিন্দা তারা জানিয়েছে। আমরাও তাই মনে করি, যা হচ্ছে এগুলা পলিটিক্যাল কনভিকশন, তাদের কোনো সুযোগ নাই। দেখেন, সরি, কোনো আসামিকে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাকে নিরাপত্তা দেওয়া। রাষ্ট্র যখন নিরাপত্তা দিবে তখন সে আইনজীবী নিয়োগ করবে। এখন যে আইনজীবী নিয়োগ করে, আপনি দেখছেন না তাজুলে ওই জিয়াউল হাসানের বোন তার আইনজীবী। কোনো আইনজীবী নিয়োগ করতে পারতেছে না, বিদেশি আইনজীবীও দিচ্ছে না। তখন তার বোন আপন ভাইকে রিপ্রেজেন্ট করতেছে। তাকে বলল, আপনি বেশি কথা বললেন না, আপনার নামও অনেক কিছু আছে, মামলায় ঢুকাইয়া দেব। আপনার কথাটা বুঝছেন? এটা তো খোলা আকাশের নিচে, একদম খোলা কোর্টে বলছে। কোর্ট কি কোনো উদ্যোগ নিয়েছে? সুও মোটো কোনো রুল দিয়েছে? তাইজুলকে কি মানে ঘোষণা করছে যে তুমি অযোগ্য, তুমি মানে ভিন্ডিকটিভ? কারণ একজন লয়ার, প্রসিকিউশনের একজন লয়ার যখন আসামি পক্ষের মানে আসামি পক্ষের একজন আইনজীবীকে এইরকম ভাবে হুমকি দেয়, তখন সে তো আইনজীবী না, সে তো সন্ত্রাসী। তার পূর্বপুরুষেরা লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করেছে, কোটি কোটি মানুষকে মানে দেশ ছাড়া করেছে এবং ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে। আল বদর, আল শামস রাজাকারদের উত্তরসূরি সে। সে যে এই কথাটা বলেছে, কোর্টে পত্রিকায় এসছে, কোর্ট কি এটার কোনো বিচার নিয়েছে? কোর্ট কি সুমোটো কোনো রুল দিয়েছে? দেয় নাই। তার মানে কোর্ট যে পক্ষের, এই আইনজীবীও সে পক্ষের, সরকারও সে পক্ষের, মামলার সবকিছুই সে পক্ষের। সুতরাং এখানে তো আর আপনার কিছু করার নাই। আপনি জানেন। না, কিন্তু তারপরেও তো আমরা দেখলাম টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করলেন, তাই না? আ ফলে পলিটিক্যালি তিনি ভিক্টিমাইজড হচ্ছেন কিনা, এর পরবর্তী প্রভাব কি হতে পারে? দেখেন, এখানে বিষয়টা হচ্ছে কি, টিউলিপ সিদ্দিক ব্রিটিশ ভদ্র মানুষের দেশ। এই ভদ্র মানুষের দেশে একটা বিষয় হলো, যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ উঠে, তিনি সেই পদ থেকে রিজাইন দেন। কেন দেন? যদি তিনি সরকারি পদে থাকেন, মিনিস্টেরিয়াল দায়িত্বে থাকেন, তখন ইনভেস্টিগেশন প্রসেসে তিনি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেন। অর্থাৎ উনি ম্যানিপুলেট করতে পারেন। সেই জন্য এরা মনে করে যে আমার বিরুদ্ধে যখন অভিযোগ এসছে, আমি প্রজাতন্ত্রকে সার্ভিস দেই, রাজতন্ত্রকে সার্ভিস দেই, আমি এই রাষ্ট্রকে সার্ভিস দেই, আমি এখন পদত্যাগ করলাম,
রাষ্ট্র নিরপেক্ষ তদন্ত করে দেখুক। তো রাষ্ট্র নিরপেক্ষ তদন্ত করে দেখেছে, দেখার পর রাষ্ট্র দেখলো যে তিনি কোড ভঙ্গ করেননি, কোনো মিনিস্টেরিয়াল রেসপন্সিবিলিটি ভঙ্গ করেননি। তিনি সব ঠিকঠাক ভাবেই করেছেন। সেই জন্য তাকে কিন্তু সেখান থেকে আর কোন রকমের এমবার্গো দেওয়া হয়নি। তারপরেও যেহেতু উনি পদত্যাগ নিজে থেকে করছেন এবং মামলা চলমান আছে, সেই জন্য তিনি তো এখনো মেম্বার পার্লামেন্ট আছেন। মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচন করে জনগণ। আর এমপি নির্বাচন মানে মিনিস্টার নির্বাচন করে প্রাইম মিনিস্টার। তো প্রাইম মিনিস্টার চাইলে উনাকে আবার নিয়োগও করতে পারেন, নাও করতে পারেন। যেহেতু একটি বিতর্ক উঠেছে, মামলাটি এখনো শেষ হয়নি, এখন চলছে। এই মামলার কোনো প্রভাব হবে কিনা সেটা তো আমি আর আপনি বলতে পারবো না। মামলার পরবর্তী পর্যায়ে বলা যাবে। জি, এমনিতে গতকাল আমরা দেখলাম যে দুদক শেখ হাসিনার যে পৈতৃক সম্পত্তি স্বর্ণালংকার, হ্যাঁ, এগুলো জি, তারা প্রদর্শন করেছে তার লকার ভেঙে তার বিনা অনুমতিতে। আইনের দৃষ্টিতে এটা কতটুকু সঙ্গত? দেখেন আমি একটা পত্রিকা দেখাই, দেখেন এই পত্রিকাটির নাম হচ্ছে দৈনিক বাংলা এবং আরো একটি পত্রিকা এসছে ইত্তেফাক। এটা হচ্ছে 1981 সালের 30শে অক্টোবর। এই পত্রিকাটিতে লিখছে যে জিয়াউর রহমানের মৃত্যুর পর এরশাদ সরকার যখন ক্ষমতায়, প্রধানমন্ত্রী আচ্ছা, শেখ আবার হাসিনা। একটু দেখেন তো ছবিটা। কি দেখা যাচ্ছে না? হ্যাঁ, এই যে দেখেন এই ছবিটা হচ্ছে দৈনিক বাংলা। একটু একটু ডান দিকে নেন আপনার। হ্যাঁ, প্রায় 8 লাখ টাকার জিনিস পাওয়া গেছে। ওকে। হ্যাঁ, এটা 1976 সালের কথা, 1981 সালের কথা। ওকে। আজ থেকে 46 বছর আগে। জি। তো ওখানে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো আপনি দেখবেন। এখানে দেখেন, একটু ভালো করে যদি দেখতে পারেন, জি। এখানে বলা আছে যে 503 ভরি সোনার অলংকার আর 4054 ভরি রূপার অলংকার। এখন 500, এখানে তো 800 ভরি বলছে, তার মধ্যে 500 ভরি শুধু ওই সময়ে তার পৈতৃক উত্তরাধিকার ছিল পূর্বপুরুষের যুগ থেকে। মানে বেগম মুজিবের শাশুড়ি, তার মা, তারা তো মনে করেন যে খুব সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল। যখন বাংলাদেশের মানুষ রাস্তায় পায়খানা করে, তখন শেখ মুজিবের বাবা পেশকার ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন। সেই পরিবারের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে ওখানে লেখা আছে যে তার পরিবারের, তার ছেলের, মেয়ের, জামাতার, কন্যাদের সবার সম্পদ মানে 503 ভরি ছিল 1981 সালে। গত 46 বছরে শেখ হাসিনার, শেখ হাসিনার মেয়ের, বোনের আরো কিছু অ্যাড হয়েছে না? তো শেখ হাসিনা তো আজকে বলেছেন যে এটা তো আমার লকার, আমার লকার তো তারা ভাঙতে পারে না। যদি আমার লকার ভাঙে, তা আমার উত্তরাধিকারী যারা আছে তাদেরকে থাকতে হবে। এই লকার তো টাকা পয়সার লকার না, এটা হচ্ছে তার ব্যক্তিগত স্বর্ণ গহনা রাখার লকার। তো এই গহনার লকার ভেঙেছে। এখন এখানে আমি আমি কালকে মনে করেছিলাম যে এটা সঠিক কিনা, আমি ধারণা ছিল না। কিন্তু পরবর্তীতে নেত্রী কিন্তু আজকে স্টেটমেন্ট দিয়ে বলেছেন, তিনি বলেছেন যে এখানে যে আমার পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া গহনা, আপনি দেখেন একদম ভেরি ক্লিয়ার। পত্রিকার রিপোর্ট অনুসারে এরশাদ সাহেব যখন হস্তান্তর করে 81 সালে, তখন এরশাদ না, মানে ওই সাত্তার সাহেবের মানে সময় আর কি, যখন হস্তান্তর করে তখন তার শুধু সোনার পরিমাণে হইল 503 ভরি। তো এত বছর পরে 503 ভরির সাথে কি গত 44 বছরে আরো 300 ভরি যোগ হবে না তার ছেলে সন্তান, ভাই বোন সবার? সুতরাং থাকতেই তো পারে, তারা তো ওই রকম পরিবারের মানুষ। জি, এমনিতে ধরেন আপনার যদি কোনোভাবে মানে ইনস্ট্যান্ট মনে থাকে, বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি থেকে কি পরিমাণ স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল এটাই তো, বঙ্গবন্ধুকে হত্যার পরে? বঙ্গবন্ধুকে হত্যার পরে ওটা সিলগালা করে রাখা হয়েছিল। এটা রাষ্ট্রের একটা দায়িত্ব ছিল। ওখানে 503 ভরি স্বর্ণ পাওয়া গেছিল। ওই 500 বাড়িতে? তো, হ্যাঁ, সেটাই তো আমি দেখাইলাম যে 503 ভরি।
এই ওকে, যে এটা পত্রিকাটা দেখাইলাম, এই পত্রিকাটা প্রধানমন্ত্রী মানে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে প্রধানমন্ত্রী তো এক্সাইলে ছিলেন। তো এক্সাইল থেকে উনি ফেরত আসলেন 1981 সালের 17ই মে। তো 17ই মে ফেরত আসার পরে জিয়াউর রহমান মারা গেলেন 31শে মে। তখন তো সাত্তার ক্ষমতায় আসলেন। সাত্তার সাহেব ক্ষমতায় আসার পর তখন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই জিনিসপত্রগুলো বুঝাইয়া দিলেন। মানে 32 নম্বরে যা পাওয়া গেছে, সেই 32 নম্বরে পাওয়া জিনিসের মধ্যে 503 ভরি স্বর্ণ ছিল তার সে পূর্বপুরুষের। ওকে, সেই সেগুলোর কোনো বিবরণ আছে কি কি ধরনের অলংকার ছিল? হ্যাঁ, আছে 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 সেখানে যা ছিল সেটা ছিল যে 503 ভরি সোনার অলংকার, তারপরে 4,054 ভরি রূপার অলংকার, 1,58,000 টাকা, 1,58,239 টাকা, 9,000 ভারতীয় রুপি, বেশ কিছু পাউন্ড ও ডলার। পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর জাতীয় সংসদে বিষয়টি নিয়ে উত্তপ্ত বিতর্ক হয়েছে। তারপরে হলো উম, এই যে এখানে বলা আছে সোনার আংটি 31টি, সোনার মাকড়ি 6টি, চেন 3টি, টাইফিন একটি, পাথর সেটিং ইয়ারিং একটি, অক্ষর 60টি, মনোগ্রাম একটি, সেটিং হার একটি, বাংলাদেশের ম্যাপ একটি, টপ 60টি, বড় আংটি 2টি, চুর 3 পিস, ইয়ারিং 1 পিস, আংটি 3টি, তাবিজ লকেট 2টি, পাথর সহ বড় আংটি একটি, মনোগ্রাম 2টি, পাথর সেটিং ব্রেসলেট একটি, তামার তাবিজ সহ চেইন একটি, নৌকার মনোগ্রাম একটি, তারাবাঁকা পাথর সহ একটি, উপরে বর্ণিত সবকিছুই সোনার, হীরার নাকফুল একটি, হীরার টপ 2টি, প্লাটিনামের হীরার ইয়ারিং ও বিভিন্ন প্রকারের 19 তোলা রূপার জিনিস। এটা কিন্তু পত্রিকার একটা রিপোর্ট, এই 30শে অক্টোবর 1981 সালে যখন এটা ফেরত দেওয়া হয়। তার মানে হচ্ছে এই 500 ভরি সোনার কিন্তু ওই পাকিস্তান আমল ব্রিটিশ পিরিয়ড থেকে বঙ্গবন্ধু পরিবারের উত্তরাধিকার, তারা এর এগুলো মধ্যে ব্যবহারও আমি করেন। ঠিক জানি না, আপনি আমাকে ওই হিসাবটুকু বলতে পারবেন কিনা যে এর মধ্যে ধরেন শেখ জামাল এবং শেখ কামালের বিয়ের গয়না হিসেবে কতটুকু ছিল? এই রিপোর্টটাতে এখানে বলছে যে এখানে ছেলে মেয়ে, মেয়ের জামাতা এবং ছেলের বউদের গহনা আছে, কিন্তু কোনটা যে কার কত এটা কিন্তু এখানে বলা নাই। তো সুতরাং আমার কাছে যেটুক রিপোর্ট ছিল, যেটুক আমি জানি সেটুক আমি বললাম, কিন্তু ভবিষ্যতে আমরা আরো ডিটেলস আপনাদেরকে দিতে পারবো আশা করি। আমরা এটা নিয়ে গবেষণা করব, আমরা দেখব ওই সময় কি ছিল এখন কি আছে। জি, আর কারণ তাছাড়া প্রশ্নটি আমি করছি এই কারণে যে 75-এর পরে বঙ্গবন্ধুর বাড়িতে বা বঙ্গবন্ধুকে নিয়ে তো অনেক প্রপাগান্ডা চালানো হয়েছিল যে তার দেশে দুর্ভিক্ষ চলছে, তার মধ্যে তার ছেলেদের বিয়ে হচ্ছে এত ঘটা করে। আপনি জানেন নিশ্চয়ই এই সমস্ত প্রপাগান্ডার হ্যাঁ হ্যাঁ এগুলা তো শোনেন, বাংলাদেশে বাংলাদেশ হচ্ছে মৌলবাদের একটা উর্বর ভূমি। এই দেশ একদিকে সহজিয়ার দেশ, আরেকদিকে এখানে আরো একটা ফ্যাক্ট আছে, এটা একটা হিস্ট্রিক্যাল ফ্যাক্ট। দেখেন, ভারতবর্ষে বাংলা যে অংশটা, বাংলা এবং বিহার উড়িষ্যা, এটা নিয়ে কিন্তু একটা টেরিটরি ছিল। তখন 1905 সালে বঙ্গভঙ্গ হয়। বঙ্গভঙ্গ হওয়ার পরে প্রচুর আন্দোলন হয় যে বাংলাকে 2 ভাগ কেন করা হলো। যখন এই আন্দোলন করা হয় তখন 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। 1911 সালে যখন বঙ্গভঙ্গ রদ করা হয় আন্দোলনের ফলে, তখন ব্রিটিশরা খেপে যায়। খেপে যায় কি করলো, এই ভারতবর্ষের রাজধানী দিল্লি থেকে মানে কলকাতা থেকে 1911 সালে বা 12 সালে এটাকে নিয়ে যায় দিল্লি। কলকাতাতে আর রাজধানী ফিরে আসে নাই। অর্থাৎ বঙ্গভঙ্গের প্রতিবাদী, যদিও মানে বঙ্গভঙ্গকে রদ করা হয়েছিল, কিন্তু রাজধানীটা স্থানান্তর করে নিয়ে গেছিল দিল্লিতে। তখন এই বাংলায় মুসলমান হিন্দুর মধ্যে কিন্তু মানে নানান রকমের প্রবলেম ছিল। হিন্দুদের মধ্যে যেমন জাতপাতের ঝামেলা ছিল, মুসলমানদের মধ্যে কট্টরপন্থা চরমভাবে ছিল। এই দুইবিধ কারণে কলকাতার রায়ট হয়েছে, নোয়াখালীতে রায়ট হয়েছে, ঢাকায় রায়ট হয়েছে, মানে পাকিস্তানে রায়ট হয়েছে। তখন এই বাংলার এই অংশটাতে মৌলবাদীর গোষ্ঠীর
সমাহার নানানভাবে প্রকট হইয়া ওঠে। যার কারণে শুধু মুসলমান না, মৌলবাদী গোষ্ঠীটাও এখানে কিন্তু খুব শক্তভাবে ছিল। যার ফলে ১৯৭১ সালে দেশের জন্য স্বাধীনতা নির্ধারণী যে ভোট ছিল, সেই ভোটেও কিন্তু পাকিস্তানের মুসলিমপন্থীরা ৩০ ভাগ ভোট পেয়েছিল। আপনি খেয়াল করে দেখেন ৩০ ভাগ কিন্তু কম ভোট না। এরপরে আপনি যদি দেখেন খেয়াল করি, রাস্তাঘাটে মোল্লারা ওই যে সানাসুর বিক্রেতা যারা হইতো, মনে করেন যে যদি মোল্লা না হইতো তাহলে তারা সানাসুর বিক্রি করত। এই সানাসুর বিক্রেতারা পৃথিবীর ১০০ মানে ১০০ বা ৫০০ ইউনিভার্সিটির মধ্যেও পড়ে না আজাহার। ওই আজাহার মাদ্রাসার থেকে পড়ে আইসা আজাহারই লেখে। এই পীর সাহেবেরা যখন ওয়াজ করে তখন দেখবেন লক্ষ লক্ষ মানুষ বসে থাকে, বলে যে ঠিক কইলাম কিনা, সুবহান আল্লাহ। যেটার মধ্যে সুবহান আল্লাহ যায় এটা তো সুবহান আল্লাহ কয়, যেটার মধ্যে নাউজুবিল্লাহ যাওয়ার কথা ওখানেও সুবহান আল্লাহ কয়া বয়া তাই চিল্লায়। তো এই উর্বর ভূমির এই যে মৌলবাদী গোষ্ঠী, এই মৌলবাদী গোষ্ঠী সবসময় কিন্তু বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতার বিপক্ষে ছিল। তখন ১৯৩০-এর দশকে আমাদের দেশের প্রগতিশীল মানুষেরা একটা সংগঠন করেছিল, যাদের একটা পত্রিকা ছিল, পত্রিকাটার নাম ছিল শিখা। ওই শিখা পত্রিকা নজরুলও সম্পাদনা করতেন। ওটার মধ্যে লেখা থাকতো বুদ্ধির মুক্তি, চিন্তার স্বাধীনতা। এই বুদ্ধির মুক্তি, চিন্তার স্বাধীনতা আন্দোলনের ধারক এবং বাহক যারা ছিলেন, দেশ ভাগ হওয়ার পরে পরবর্তীতে তাদের কনসেপ্টটা আওয়ামী লীগের উপরে ভর করেছে এবং আওয়ামী লীগ সেই কনসেপ্টটা থেকেই আস্তে আস্তে অসাম্প্রদায়িক চেতনায় সকল মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ চেয়েছিল, জাতিভিত্তিক, সংস্কৃতিভিত্তিক এবং আমাদের কালচার ভিত্তিক এই দেশ। সেই দেশটি বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে, কিন্তু মোল্লারা চেয়েছিল পাকিস্তানে থাকতে। ওই পাকিস্তানের অবস্থা কিরকম আছে, পাকসার জমিন সাতবাদের খবর তো আপনি জানেনই। সেই জন্য বাংলাদেশে যখন এই প্রগতিশীল মানুষের বিরুদ্ধে আপনি কোনো কথা বলবেন, এটা যদি এক হয় এটা ১,০০,০০০ হয়ে যাবে, কারণ তারা এটার বিরুদ্ধে কথা বলবে। অথচ ঘরে ঘরে আপনি দেখেন, কোনোদিন শুনছেন যে কোনো মৌলানারে নাস্তিকেরা ছুরি মেরে মারছে, গুলি করে মারছে? শুনবেন না। কারণ নাস্তিক বা প্রগতিশীল বা বাউল এরা কিন্তু হত্যা করে না। কিন্তু যারা মৌলবাদী তারা কিন্তু প্রগতিশীল মানুষকে, অথবা যারা ধর্মে বিশ্বাস করে না তাদেরকে, অথবা ধর্মে বিশ্বাস করলেও যারা প্রগতিশীল তাদেরকে নানানভাবে গুপ্ত হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যা করেছে, বঙ্গবন্ধু কিন্তু খাঁটি মুসলমান ছিলেন, কিন্তু পরবর্তীতে পাকিস্তানের লোকেরা কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করলো। তো সুতরাং আপনি বুঝতে পারছেন এই প্রপাগান্ডাটা কিন্তু নতুন না। আওয়ামী লীগের বিরুদ্ধে, প্রগতিশীল সমাজের বিরুদ্ধে এটা সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে। এবং এটার ভিতর দিয়ে এই দেশ, এই সমাজ আমরা দায়িত্বে রাখবো, আমরা ফিরে আসব। আপনাকে মনে রাখতে হবে যে এই সব মৌলানা মৌলবীদের শিক্ষা দীক্ষার লেভেলে অনেক নিচে। আপনি দেখেন, বাংলাদেশে একজন প্রফেসর ছিলেন ডক্টর জিল্লুর রহমান সিদ্দিকী। তিনি কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন বাঙালিদের মধ্যে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিসিও হয়েছিলেন। কিন্তু তিনি জীবনে কোনোদিন এই কথাটি বলেন নাই, এই জিল্লুর রহমান সিদ্দিকী আহ অক্সফোর্ডে লেখছেন? লেখেন নাই। হারবার্ডে কেউ লিখছেন? লেখেন নাই। জয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়, হারবার্ড ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছেন। উনাকে দেখছেন কোনোদিন লিখতে হারবার্ডই? লেখেন নাই। কিন্তু এই মোল্লারা কিন্তু এই কি মদিনা থেকে পাশ করে এলে মাদানি, মক্কা থেকে পাশ করে এলে মাক্কি, তারপরে ওই কি বলে যে আজহার থেকে পাশ করে এলে আজহারই হয়ে যায়। মানে এদের হলো কি জানেন, ওরা হীনমন্যতায় ভোগে। মনে করেন আপনার উচ্চতা যদি ৫ ফিট ৫ ইঞ্চি হয়, মাইকের উচ্চতা যদি ৬ ফিট হয়, তাহলে আপনাকে নিচে গেটিস দিতে হয় না? তো তারা সমাজের চাইতে একটু নিচু মানের, মানে ওদের উচ্চতা সমাজের চাইতে অনেক নিচে, এভারেজ উচ্চতার চাইতে নিচে, যার কারণে তারা নিচে গেটিস দিতে হয়। তে হানজালা, তারপরে মাক্কি, মাদানি, তারপরে কি জানি ওই আহ, ওই আজাহারি, এইসব লেখা তারা জি। আত্মতৃপ্তি, আত্মপ্রসাদ পায়। এই লোকেরা, এই নিচু মানের লোকেরাই এই প্রপাগান্ডা চালায়। দেখেন এক একটা ওয়াজে গেলে প্রপাগান্ডা শুনতে শুনতে না কিন্তু আপনার মন জ্বালাপালা আমি হয়ে একটা যাবে। জিনিস বুঝতে পারি। ধরেন আমারও উত্তরাধিকার সূত্রে আমারও কিছু গহনা আছে। হ্যাঁ? হ্যাঁ। আমি পড়ি আর না পড়ি, উত্তরাধিকার সূত্রে কম বেশি কিন্তু সবারই থাকে। এটা একটা হুম, স্মৃতি, এটা একটা হুম, ঐতিহ্য। একটা হুম, পরিবারের ঐতিহ্য। আপনি
কি বলবো, সবচেয়ে বড় উদাহরণ যদি আমরা দেই, সেটা হচ্ছে ধরেন ব্রিটিশ রাজ পরিবারে আমরা দেখি প্রিন্সেস ডায়ানা যে গয়না পরেছেন, আজকে কেইট সেই গয়না পরছেন, তাই না? তার হুম, আগে এলিজাবেথ পরেছেন, তার আগে হুম। ভিক্টোরিয়া পরেছেন। এটা ট্রেডিশন। এখন কারো কি অধিকার আছে এই গয়নায় হাত দেওয়ার? না, আপনাকে বলি, এটা তো তার পারিবারিক উত্তরাধিকার। এখন আইনে বাংলাদেশে ওরা যা বলে সেটাই আইন। শোনেন, কর্তার ইচ্ছাই কর্ম। ওরা যা বলে সেটাই আইন। কিন্তু এখন রাষ্ট্র তো আর নাই, সংবিধান তো আর নাই। রাষ্ট্র যদি থাকে রাষ্ট্রে সরকার থাকতো। এখন তো রাষ্ট্রে আছে সোর স্যাসর। আপনি একটা জিনিস বোঝেন, রাষ্ট্রের একজন উপদেষ্টার বিরুদ্ধে যখন অভিযোগ উঠলো সে তারে ধর্ষণ করেছে বিয়ে করার নুরুল ইসলাম, আমি আইনি ব্যাখ্যাটা জানতে চাচ্ছি যে আইন কি আইন বলে। না, আইন বলে না। আপনি কারো ব্যক্তিগত পারিবারিক উত্তরাধিকার এটা তো চুরি করে কোনো জায়গায় লুকায়া রাখে নাই। এটা একটা মানে বোল্ট ভাড়া করে সেখানে রাখা হয়েছে বছরের পর বছর। এটা ২ বছর ৫ বছর আগের কথা না। তারও অনেক আগ থেকে এই স্বর্ণের গহনাগুলা ওখানে আছে। তো সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে তার উত্তরাধিকারী না নিয়ে আপনি যদি এটা খোলেন, আপনার তো সেই অধিকার নাই। এখন রাষ্ট্র যদি সার্বভৌম মনে করে যে আমি সবে পারি, তাইলে তো আপনাকেও ধরে নিয়ে যাইতে পারে, আমারও ধরে নিয়ে যাইতে পারে। সেটা তো কিছু বলার নাই। এখন দেখেন যে বাংলাদেশে যখন একটা লোক ধর্ষণের অভিযোগ নারী আইসা রাস্তায় মানে ওপেন এয়ারে বলে, তারে ছিনতাই করে নিয়ে চলে যায়। আপনি বুঝতে পারতেছেন না বাংলাদেশ তো একটা মাফিয়ারা ক্ষমতায় এখন। এই ডক্টর ইউনূস, ডক্টর আসিফ এগুলো তো মাফিয়া। এই যে আসিফ, আসিফ নজরুল সেও তো একটা লুচ্ছা। সেও তো মনে করেন যে অন্যের বউ নিয়ে আমার ভাতিজি বউ, এই অপুর বউ, এই যে কি বলে যে হুমায়ুন আমাদের মেয়ে শিলা আমাদের এলাকায় বিয়ে হয়েছিল আমার পাশের কি বলে যে সাতিয়ানি গ্রামে অপু নামক ছেলেটার সাথে, ওর সাথে বিয়ে থাকা অবস্থায় সে এই মহিলার সাথে প্রেম করিয়া পরবর্তীতে আমার ভাতিজা তারে তালাক দেয়। আমাদের ভাতিজা আর কি, কথা বুঝছেন? এই আসিফ নজরুল তো বাটপার, এই লুচ্চা, তার সাথে এখন আইনে আরেক লুচ্চা ঢুকাইছে আলী রিয়াজ। তার বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে, রাষ্ট্রের দায়িত্বে আছে, দায়িত্ব ছিল তো আগে সেটা ইনভেস্টিগেশন করা। কোনো ইনভেস্টিগেশন না করিয়া সরকার কিভাবে বলে যে এটা ভুয়া? মেয়েটাকে এখন রিস্কে ফেলাই দিছে। আমার ধারণা মেয়েটিকে এখন হেফাজতে নিয়ে গেছে সরকার, নিয়ে আয়নাঘরে রাখছে। এই যে আয়নাঘর তারা বানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কোনো আয়নাঘর ছিল না। এখন আয়নাঘর তারা ৬ মাস লাগায়া বানাইছে, বানাইয়া ওই মেয়েরে এখন আয়নাঘরে নিয়ে গেছে। কে জানে কি এই হচ্ছে, মেয়েটার কপালে কি আছে। দেখুন, আইসিটি এখন মানুষকে ভয় দেখাচ্ছে, মানে এই ক্যাঙ্গারু কোর্টের যে ট্রায়াল, এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো সমালোচনা করা যাবে না। এমনকি এমনও বলা হচ্ছে যে কথিত জুলাই বললে সেটি রাষ্ট্রদ্রোহ হবে। মানে এভাবে ট্রাইব্যুনাল কি মানুষের মুখ বন্ধ করে রাখতে পারবে? আপনাকে একটা গল্প বলি। আমাদের এলাকায় এক ভদ্রলোক একটা কাজের লোক রাখছে। তো বর্ষার মৌসুম আসার আগে আলু চাষ করছিল। হঠাৎ করে বন্যা আইসা আলু ডুবে গেছে। তো মালিক আর তার কাজের লোক ২ জন আলু তুলতে গেছে। তা আলু তুলতে গেছে, আলু তোলে, তুইলা এখন ভদ্রলোকেরে বলে যে কি? বলে যে, "কি তুলবো? আলু তো পচে গেছে।" তো এখন যে মালিক সে দিছে দাম করি চর। তো বলে যে, "চর দিলেন কেন?" তুই পচা কইলি কেন? তো পচা কমু না তো কি? কবি নষ্ট হয়ে গেছে। কারণ ওই বাড়ির মালিকের নাম মানে যে মনিবের নাম হইছে পচা মিয়া। কথাটা বুঝছেন? এখন পচারে পচা বলা যাবে না। হুম। পচারে যদি পচা বলেন তাইলে পচা আপনাকে চর মারবে। বলে যেতে হবে নষ্ট হয়ে গেছে। বুঝছেন? শুদ্ধ ভাষায় বলতে হবে আরকি। পচা বলা যাবে না। তো এখন এই যে এরা যে আইনটা করছে, এইটা যে আইন না, এই আইনে যে এই বিচার হয় না, বাংলাদেশে যে কোনো যুদ্ধ হয় নাই, বাংলাদেশের মানুষ তো বিশ্বাস করে না যে যুদ্ধ হয়েছে। বাংলাদেশে কোনো ধর্ষণ হয় নাই, বাংলাদেশে কোনো দেশান্তরিত হয় নাই। এই মানি ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময় কোনো দেশান্তরিত হয় নাই। কোনো মানুষকে হত্যা করা হয় নাই। বাহিনী যুদ্ধ হয় নাই। কারো ঘর পোড়ানো হয় নাই। যেটা করা হইছে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হইছে। রাষ্ট্র চেষ্টা করছে সেই সম্পদ রক্ষা করার জন্য দুষ্টের দমন এবং শিষ্টের পালন। দুষ্টকে দমন করতে যাওয়ার পর কিছু লোক অস্ত্র নিয়ে এসছে, সেখানে হত্যাকাণ্ড হইছে। যদি সরকার প্রধান বা রাষ্ট্রের কোনো দায়িত্বপ্রাপ্ত লোক কোনো এটা যদি ব্যত্যয় ঘটায় তার বিচার হইতেই পারে। সেটা বাংলাদেশে আইন আছে, সেই আইনে হবে। না দেখুন, ১৯৭১ আমার সালে জানা মতে আমা আমার জানা মতে ঢাকার নবাব পরিবারের অনেক মূল্যবান গহনা এখনো কিন্তু বাংলাদেশ ব্যাংকের ভল্টে আছে। হ্যাঁ, আছে। থাকতে পারে।
এবং এটা হলো পারিবারিক উত্তরাধিকার আপনার যদি থাকে, এটা তো মনে করেন যে অবৈধ জিনিস তো ওখানে রাখার কোনো সুযোগ নেই। বৈধ জিনিসে ওখানে রাখা হয়। তো কথা সেইটা বুঝছেন? কেমন করে আব সেই নবাব পরিবারের গহনা যদি এখনো বাংলাদেশ ব্যাংকের ভল্টে নিরাপদে থাকে, শেখ হাসিনার ভ বা লকারে কিভাবে করে তার হাত দেয়? আইন কি বলে? এবং শেখ আমরা হাসিনা শুনেছিলাম, শেখ আমরা হাসিনা শুনেছি সেটার ব্যাপারে ব্যবস্থা নেবেন? না মানে এখন দেখেন, আইন তো রাষ্ট্র তৈরি করে। খেয়াল করে দেখেন, রাষ্ট্র যেখানে নাই সেখানে আপনি আইনের কথা বলছেন কেন? আইন দিয়ে কি করবেন আপনি? ডক্টর ইউনূস কি আইন মোতাবেক কোন ক্ষমতায় আছে? ডক্টর ইউনূসকে কে ক্ষমতা বসাইছে? ডক্টর ইউনূসরে বসাইছে হলো ওই ছেঁচড়া, চোর, ছেচর, বদমাইশ, লুচ্চা, লাফাং, চাঁদাবাজেরা। সে তো নিজেই বলছে আমাকে এই ছাত্ররা বসিয়েছে। যারা চুরি করতেছে, যারা বাটপারি করতেছে, সিটিংবাজি করতেছে, মানুষের ঘর ডাকাতি করতেছে, মানুষকে রাস্তায় নিয়ে দর্শন করতেছে, মানুষের বাড়িঘর থেকে মানুষকে তুলে নিয়ে আসতেছে। এদের নিয়োগ করা সরকার। ভাই আপনার ঘরে চোর ঢুকার পরে ডাকাত যদি ডাকাতের দলে ধরে মনে হয় ৪০ জন, আলিবাবাও ৪০ চোর। ৪০ চোর যদি এসে আপনার ঘর ডাকাতি শুরু করে, তখন আপনি কি বলবেন এরা ঘরের মালিক? এরা তো চোর। এদের কোনো অথরিটি নাই। এরা চোর ঢুকছে যার কারণে বাংলাদেশের আইনকে, সমাজকে, রাষ্ট্রকে ধর্ষণ করছে। এবং এর বিচার যখন রাষ্ট্র সমাজ আবার যখন কন্ট্রোলটা ব্যাক করবে, তখন তাদের বিচার হবে। সুতরাং আপনি আইনের কথা এখানে আইন এনে না। এখানে আইন বলে ব্যাক কিছু নাই। করবে। তারা আপনার কি মনে হয় ফেব্রুয়ারিতে তারা সত্যি নির্বাচন দেবে? আর যদি নির্বাচন দেয়ও, আমি যা শুনতে পাচ্ছি সে তো ভয়ঙ্কর। যদি নির্বাচন হয়, সেই নির্বাচন কিরকম হবে, কি নীল নকশার নির্বাচন হবে, সেটা শুনে আমি তো আতঙ্কিত বোধ করছি। না ওটা তো নীল নকশার নির্বাচন হবে। সরকার এখন মনে করেন যে একটা মানুষকে সেভ করতে পারতেছে না, ঢাকা শহর রক্ষা করতে পারতেছে না, ৬৮,০০০ গ্রামে একসাথে নির্বাচন হবে, সেটা করবে কি করে? সুতরাং সরকারের ওই ক্ষমতাও নাই, ইচ্ছাও নাই, সামর্থ্যও নাই, এবং স্বাদও নাই, সাধ্যও নাই। এবং মনে করেন স্বাদ এবং সাধ্য কথাটা কেন বললাম? যদি ডক্টর ইউনূসের যদি এই স্বাদ থাকতো, মানে ইচ্ছা থাকতো যে এই বাংলাদেশ, যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় নির্বাচনগুলো নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নানান ইস্যু তৈরি হয়েছে, আমরা এখন সেই নির্বাচনটিকে, আমরা সেটিকে আরো ভালোভাবে করব এবং বিশ্বকে দেখাই দিব যে আমরা পারি। এই কথাটা যদি ডক্টর ইউনূস চিন্তা করতো, তাহলে ডক্টর ইউনূস কিন্তু পজিটিভ মাইন্ড সেট আপ নিয়ে সমস্ত স্টেক হোল্ডার, দেশের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল নির্বিশেষে সবাইকে ডেকে বলতো যে দেখো এই দেশ রাজনীতিবিদরাই চালাবে, দেশ মানেই হচ্ছে রাজনীতি। রাজনীতি না থাকলে দেশ হয় না। গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, যা বলেন, রাজনীতির ভিতর দিয়েই কিন্তু রাষ্ট্র আগায়। তাদেরকে নিয়ে বসে যদি বলতো চলো তোমরা রাজনীতিবিদেরা আইনের ভিত্তিতে কাকে কি শাস্তি দিবা সেটা আইন তৈরি করবে, বাট আমি সবাইকে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে চাই। এবং সেই সুষ্ঠু নির্বাচনের আয়োজন করার জন্য তিনি যদি ইচ্ছা প্রকাশ করতেন, ১ সপ্তাহের মধ্যে সমাজে বাতাস বইতে শুরু করত। মানুষ কিন্তু জনগণের কাছে ফিরে যেত। সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, রাহাজানি এগুলা কিছুই থাকতো না। এখন মানুষ মনে ভবিষ্যৎ করত কি দেখেন? ভবিষ্যৎ কি দেখেন? ভবিষ্যৎ মানে ওই যে আপনি পড়ছিলেন না, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার। বুঝছেন? মুখোমুখি বইসা তারা অন্ধকার দেখবে। বনলতা সেন আর দেখা যাবে না। তো এইজন্য বলছি ভবিষ্যৎ হচ্ছে বাংলাদেশের অন্ধকার। অন্ধকার এই কারণেই যে আপনি কাকে ক্ষমতায় নিয়ে আসতেছেন? হয় আফগানিস্তানের সেই দস্যুদেরকে, এই যে যারা আফগানিস্তানে রাষ্ট্র চায় সে আফগানিস্তানের দস্যুদেরকে নিয়ে এসছেন, নিয়ে আসবেন, না হয় বিএনপিকে নিয়ে আসবেন। বিএনপি সম্পর্কে আমেরিকা কি বলছে? ওখানে বলছে যে মিস্টার 10%, যে তারেক রহমান সম্পর্কে বলছে দেশের জন্য, বিশ্বের জন্য এবং আমেরিকার জন্য হুমকি স্বরূপ। এবং তিনি এখন নাকি কুতুবে রাব্বানি, মাহবুবে সোবানি, গাউসে সামদানি। উনার তো রিসেন্টলি আমরা শুনলাম যে উনি বাংলাদেশের ইমাম। কথাটা বোঝেন নাই? তো এখন এই যে ইমামদেরকে আনতেছে, এখন তো কিন্তু শাসক আসতেছে না। জি। গণতান্ত্রিক রাষ্ট্রে মনে করেন যে যিনি রাষ্ট্র চালাবেন তিনি হিন্দুর, তিনি বৌদ্ধের, তিনি মুসলমানের, তিনি খ্রিস্টানের, তিনি ধর্মিক যে তার, যিনি ধর্মিক না যে তারও। কিন্তু এখন আমরা শুনতেছি ইমাম আসবে। তো ইমাম আসলে তো ইমাম শুধু মুসলমানের হবে, হিন্দুর হবে না, বৌদ্ধের হবে না, খ্রিস্টানের হবে না। সুতরাং এই দেশটাকে সাম্প্রদায়িক একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। অর্থাৎ জামাতের সাথে কম্পিটিশন দিতে হলে তো ইমাম লাগবে, বোঝেন নাই? জামাত যেহেতু ইমামতিতে বিশ্বাস করে, তো জামাত জামাতের যেহেতু, সঙ্গে কম্পিটিশন এ তারা কি পারবে?
পারার দরকার কি? তারা ভাগ করে নিবে। কারণ তারা স্বাস্থ্যজাত ভাই। এই যে মনে করেন এখন রুমিন ফারহানা নানান রঙে-বেরঙের কথা বলে না? উনি তো একদিন শিবিরদেরকে দিয়া বলল, "তোমরা শিবির আর বিএনপি তো ভাই, ভাই।" তো তারা ভাই, ভাই। হ্যাঁ, মা এদের একজনই। এদের মা হচ্ছে খালেদা জিয়া, ভাই-বোন তারা। হ্যাঁ, যে যারে পারে মারবো, খাইবো, আবার ভাগযোগ করি, এক বিছনায় শুবো, বুঝছি। ঘুমাবো। অসুবিধা কি? জি। কিন্তু আমরা অন্ধকার দেখতে চাই না, আমরা আলো দেখতে চাই। রাত যত গভীর হয় সকাল নিশ্চয়ই তত নিকট হয়। এই ঘোর কালো অন্ধকার কেটে যাক সেই প্রত্যাশা রাখছি। ব্যারিস্টার মনিরুল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। ধন্যবাদ আপনাকে, সেই সাথে দর্শককেও।